हाई स्टूडेंट्स मैथ स्टाडी उइथ चंदन सर चैनले प्रत्येकके आबारो स्वागत जानाई। आज के आमरा जे विषय आलोचना करब द्वादश श्रेणीर गणितेर ओपर जे यूनिट आछे क्यालकुलास बा कलनबिद्या और এই ইউনিট থেকে তোমাদের অবকলন বা ডিফারেন্সিয়েশন চ্যাপ্টার থেকে এসএনদের বইয়ের প্রশ্নমালা 3B এর সমাধান প্রোভাইড করা হবে। তো লাস্ট ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম যে প্রশ্নমালা 3B এর 2 এর দাগের লাস্ট রোমান 6 পর্যন্ত করা হয়েছিল। আজকে আমরা সেইখান থেকে কন্টিনিউ করব। তো তোমরা যারা আগের ভিডিওগুলো দেখোনি তারা কিন্তু অবশ্যই এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। ওকে, আর আজকের ভিডিও তোমাদের পছন্দ হলে তোমরা কিন্তু অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট যেমন করো তেমন অবশ্যই করবে। কোথাও ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। আর যারা আমার চ্যানেলে একদম নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে পরবর্তী সময়ে তোমরা আরও নতুন নতুন চ্যাপ্টারের ভিডিও তোমরা পেতে পারো। তো যাই হোক, আর দেরি করবো না, শুরু করব আমাদের অবকলন বা ডিফারেন্সিয়েশনের বিভিন্ন প্রশ্ন এবং তার সমাধান। তো লাস্ট আমরা করেছিলাম অতি সংক্ষিপ্ত কোশ্চেন নাম্বার 2 এর থেকে রোমান 6 পর্যন্ত। আজকে আমরা করব কোশ্চেন নাম্বার রোমান 7 থেকে। কোশ্চেন নাম্বার রোমান 7 কি দেওয়া আছে দেখো। আচ্ছা, এখানে প্রত্যেকটা কোশ্চেনের ক্ষেত্রে কি বলা আছে যে রোলের উপপাদ্যের সত্যতা যাচাই করতে হবে। তো রোমান 7 দেওয়া আছে যে অপেক্ষক দেওয়া আছে বা ফাংশন দেওয়া আছে fx = x² - x - 12। অপেক্ষকের ক্ষেত্রে আমাদের -3,4 এই ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে আমাদের রোলস থিওরেমের সত্যতা ভেরিফাই করতে হবে। তো রোলস থিওরেমের ক্ষেত্রে আমাদের কি ছিল, তিনটে কন্ডিশন দেওয়া ছিল। প্রথম কন্ডিশন হচ্ছে ফাংশন বা অপেক্ষক যেটা থাকবে তাকে -3,4 ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে সন্তত বা কন্টিনিউয়াস হতে হবে। -3,4 ওপেন ইন্টারভ্যালের মধ্যে ডিফারেন্সিয়েবল হতে হবে বা অবকলনযোগ্য হতে হবে। আর কি f(a) = f(b) হতে হবে। অর্থাৎ এখানে a মানে কত আছে, এখানে a মানে আছে -3 আর b মানে আছে 4 আছে। এখানে f(a) = f(b) হতে হবে। যদি এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করে তখনই কিন্তু আমরা রোলস থিওরেম অ্যাপ্লাই করতে পারবো। তো এখানে দেখো পরিষ্কার ফাংশন কি দিয়ে আছে, fx অপেক্ষক একটা আমাদের বহুপদী সংখ্যামালা। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, তোমরা যারা দেখোনি তারা কিন্তু সেখান থেকে দেখে নিতে পারো। বারবার ধরে বলেছিলাম যে কোনো বহুপদী সংখ্যামালা থাকলে সেটা কিন্তু সবসময় সমস্ত রিয়েল নাম্বার বা বাস্তব সংখ্যার জন্য সেটা কন্টিনিউয়াস হয় এবং ডিফারেন্সিয়েবল হয়। তো তাই আমরা এখানে ডাইরেক্ট লিখবো যে যেহেতু fx অপেক্ষক একটি বহুপদী সংখ্যামালা, সুতরাং fx অপেক্ষক -3,4 ক্লোজড ইন্টারভ্যালে কী হবে না আমাদের সন্তত হবে। কি বলা হলো, যেহেতু fx অপেক্ষক একটি বহুপদী সংখ্যামালা, সুতরাং fx অপেক্ষক -3,4 ক্লোজড বা বদ্ধ বিস্তারের সন্তত হবে। একইভাবে বলতে পারি fx অপেক্ষক -3,4 ওপেন বা মুক্ত বিস্তারে আমাদের ডিফারেন্সিয়েবল বা অবকলনযোগ্য হবে। কি বলা হলো, fx অপেক্ষক -3,4 মুক্ত বিস্তারে বা ওপেন ইন্টারভ্যালে অবকলনযোগ্য হবে। এখানে আরো একটা জিনিস আমরা চেক করে নেবো, এখানে আরো একটা কন্ডিশন f(a). এখন f(a) কত হয় আমরা দেখবো। f(a) মিনস এখানে a মানে কত আছে, -3 আছে, তাহলে f(-3) -3 পুট করলে পাওয়া যাবে -3² -3 -12, তাহলে এটা হয়ে যাচ্ছে 9 + 3 -12, দিস ইজ ইকুয়াল টু 0। আর f(b) মানে দেখা যাক, f(b) = হয়ে যাচ্ছে আমাদের f(4) মানে হয়ে যাচ্ছে এটা 4² -4 -12, তাহলে 4 4 16 16 -4 -12 ইজ ইকুয়াল টু 0। অতএব বলতে পারি f(a) বা f(-3) = f(4), অর্থাৎ f(a) = f(b) হয়ে যাচ্ছে। সুতরাং বলতে পারি আমাদের সন্তত অবকলনযোগ্য এবং f(a) = f(b), অর্থাৎ রোলস থিওরেমের প্রথম তিনটে কন্ডিশনই কিন্তু এখানে স্যাটিসফাই হচ্ছে। সুতরাং আমরা কি বলতে পারি, সুতরাং fx অপেক্ষকের রোলের উপপাদ্যের তিনটি শর্তই সিদ্ধ হয়। তাহলে আমরা এখান থেকে বলতে পারি অতএব কি বলবো না, -3,4 এই ওপেন ইন্টারভ্যাল বা মুক্ত বিস্তারে x এর অন্তত পক্ষে একটি মান পাওয়া যাবে। আমরা ধরে নেবো x = c, যার জন্য কি হবে f' = 0 হয়ে যাবে, আগের মতনই সেম অ্যাজ। ওকে, অতএব বলতে পারি আমরা -3,4 এর মধ্যে x এর অন্তত পক্ষে একটি মান থাকবে। মনে করি x = c থাকবে এমনভাবে যে f' = 0 হবে। এটা আমাদের রোলস থিওরেম বলা ছিল। রোলস থিওরেমের ক্ষেত্রে বলা ছিল যে প্রথম তিনটে কন্ডিশন যদি স্যাটিসফাই করে তাহলে যে -3,4 বা a আর b যে ওপেন ইন্টারভ্যাল তার মধ্যে একটা x এর মান পাবো, যার জন্য f' = 0 হবে। আর x এর মানটা অন্তত পক্ষে একটা পাবো। একটা মানে কি, একটাও পেতে পারি, দুটোও পেতে পারি, তিনটেও পেতে পারি, অসংখ্য পেতে পারি, কন্ডিশন স্যাটিসফাই করবে। ওকে, তো এখন দেখে নিচ্ছি f' = 0 হবে, আর এখান থেকে আমরা c এর মানটা বার করব।
তো এফ এক্স মানে দেওয়া ছিল আমাদের এক্স স্কোয়ার, দেখো এফ এক্স মানে দেওয়া ছিল তো এক্স স্কোয়ার, আচ্ছা এফ এক্সটা লিখছি আমি, এক্স এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12। তাহলে এখান থেকে আমরা বলতে পারি এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু 2x মাইনাস 1। ওকে, তার মানে আমরা এখান থেকে কি বলতে পারি, যদি এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 2x মাইনাস 1 হয় তাহলে এফ ড্যাশ সি সমান কত হবে না 2c মাইনাস 1। তাহলে 2c মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে পাওয়া যাচ্ছে সি ইকুয়াল টু 1/2, আর সি ইকুয়াল টু 1/2 কিন্তু -3 থেকে 4 এর মধ্যে রয়েছে, হাফ পয়েন্টটা -3 থেকে 4 এর মধ্যে রয়েছে, বিলংস টু কি বলতে পারি ওপেন ইন্টারভ্যাল -3, 4। ওকে, তাহলে এখান থেকে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে হাফ পয়েন্টটা -3 থেকে 4 এর মধ্যে রয়েছে এবং এফ ড্যাশ হাফ ইকুয়াল টু 0 হবে, কারণ এফ ড্যাশ সি সমান 0 ছিল আর সি এর মানটা হাফ পেয়েছে, তাহলে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0। সুতরাং আমরা এখান থেকে বলতে পারি যে রোলের উপপাদ্যের সত্যতা প্রমাণিত হলো, কারণ যেহেতু হাফ পয়েন্টটা -3 থেকে 4 এর মধ্যেই রয়েছে, তার মানে বলতে পারি যে রোলের উপপাদ্যের সত্যতা প্রমাণিত হলো। লাস্ট আমরা কমপ্লিট অ্যান্সার কি লিখব, সুতরাং রোলের উপপাদ্যের সত্যতা প্রমাণিত হয়। তো আমরা এইভাবে স্টেপ বাই স্টেপ কিন্তু রোলের উপপাদ্য যখন আমাদের ভেরিফাই করতে বলবে বা সত্যতা যাচাই করতে বলা হবে, তখন কিন্তু তোমরা স্টেপ বাই স্টেপ যেভাবে লেখা হয়েছে ঠিক সেইভাবেই করার চেষ্টা করবে। প্রথমে সন্তত, তারপর অবকলনযোগ্য, তারপরে আমাদের এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি দেখাবে, তারপরে এফ ড্যাশ সি ধরবে, করে ওখান থেকে সি এর মান বার করবে। ওকে, নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 কি দেওয়া আছে দেখো, এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 অপেক্ষকের 2 লেসার ইকুয়াল টু এক্স লেসার ইকুয়াল টু 3 বিস্তার, অর্থাৎ 2,3 ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে আমাদের অপেক্ষক আমাদের এটা রোলস থিওরেমের ভেরিফাই করতে হবে। তো এই কোশ্চেনটাও কিন্তু আমাদের কোশ্চেন নাম্বার 7-এর মতো সেম টু সেম লেখা হবে, যেহেতু লিখবে এফ এক্স অপেক্ষক একটি বহুপদী সংখ্যামালা, সুতরাং এফ এক্স অপেক্ষক 2,3 ক্লোজড ইন্টারভ্যালে সন্তত হবে, 2,3 ওপেন ইন্টারভ্যালে সন্তত হবে। সেম টু সেম করে লেখা হবে কিন্তু, ঠিক আছে। তোমরা যারা হয়তো অনেকে স্কিপ করে দেখছো, তোমরা কিন্তু প্রথম ভিডিওটা ভালো করে, মানে এই ভিডিওর প্রথমের পোর্শনটা ভালো করে দেখবে, দেখলেই কিন্তু তোমাদের কনসেপ্ট টোটাল ক্লিয়ার হয়ে যাবে কীভাবে লিখতে হবে। তো এই কোশ্চেন আমি ডিটেলসে করছি না, যে জায়গাটা তোমাদের সমস্যা হবে আমি জাস্ট সেই জায়গাটা তোমাদের এখানে করে দেখাচ্ছি। ওকে, তো এখানেও কিন্তু তোমরা কোশ্চেন নাম্বার 7-এর মতো করে কন্টিনিউয়াস তোমরা সেম টু সেম করে যাবে। তো কোশ্চেন নাম্বার 7-এর মতো করে যেহেতু আমরা বলতে পারি, যেহেতু এফ এক্স অপেক্ষক একটি বহুপদী সংখ্যামালা, সুতরাং এটি আমাদের -2,3 এই ইন্টারভ্যালে ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে এটা সন্তত হবে, 2,3 ওপেন ইন্টারভ্যালের মধ্যে এটা অবকলনযোগ্য হবে, এবং এফ অফ 2 যদি আমরা বার করি, এফ অফ 2 করলে 2 স্কোয়ার করলে 4 -10 পাবে, 4 - 10 করলে -6 হবে, -6 + 6 = 0 হয়ে যাচ্ছে। এফ অফ 3 করলে 3 × 3 = 9, -5 × 3 = 15, 15 - 9 - 15 করলে -6 + 6, এটাও কিন্তু আমাদের 0 হয়ে যাবে। তো এফ অফ এ ইকুয়াল টু এফ অফ বি আগের মতো সেম টু সেম হবে, আর যেই জায়গাটা আমাদের সমস্যা হতে পারে এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 হতে পারে, তো আমি সেই জায়গাটা তোমাদের দেখিয়ে দেবো এখানে। তো যদি আমরা এখানে এফ ড্যাশ সি সমান 0 করি তাহলে কী পাবো দেখা যাক, এফ ড্যাশ সি সমান 0। আচ্ছা, এখানে এফ এক্স সমান এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 আছে, তাহলে এফ ড্যাশ এক্স সমান কত হবে, এফ ড্যাশ এক্স সমান হয়ে যাবে 2x মাইনাস 5। তো যেহেতু এফ ড্যাশ সি সমান 0, তাহলে বলতে পারি এফ ড্যাশ সি সমান কত হবে না 2c মাইনাস 5, এটা হয়ে যাচ্ছে 2c মাইনাস 5 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা হয়ে যাচ্ছে সি ইকুয়াল টু কত হবে 5/2 হবে, সি ইকুয়াল টু 5/2 হয়ে যাচ্ছে, সি ইকুয়াল টু 5/2। তো সি ইকুয়াল টু যদি 5/2 হয়, আর 5/2 কিন্তু 2 আর 3 এর মধ্যে রয়েছে, তাহলে বিলংস টু কি বলবো, বিলংস টু 2,3 এটা ওপেন ইন্টারভ্যাল। লাস্টে আমাদের যে সি পয়েন্ট থাকবে, সি পয়েন্টটা 2,3 ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকবে, তো সেইখানের মধ্যে রয়েছে। তো এখান থেকে আমরা বলে দেবো পরিষ্কার যে স্পষ্টতই কি বলা হবে না 2 লেস দেন 5/2, 5/2 মানে 2.5 হয় অ্যাকচুয়ালি, 2.5 লেস দেন 3 অ্যান্ড এফ ড্যাশ 5/2 ইজ ইকুয়াল টু 0। সুতরাং রোলের উপপাদ্যের সত্যতা প্রমাণিত হয়। তো এই করে তোমরা কমপ্লিট অ্যান্সার লিখবে। ওকে, তো কোশ্চেন নাম্বার 7 বুঝতে পারলে কোশ্চেন নাম্বার 8 করা কোনো ব্যাপার নয়, জাস্ট তোমরা এই স্টেপটা তোমরা কিন্তু ফলো করলেই হয়ে যাবে। ওকে, নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 9। কোশ্চেন নাম্বার 9 কি দেওয়া আছে দেখো, এফ এক্স ইকুয়াল টু কস এক্স অপেক্ষকের -π/2, π/2 ক্লোজড ইন্টারভ্যাল বা বদ্ধ বিস্তার আমাদের রোলস থিওরেমের ভেরিফাই করতে হবে।
এখানে আমাদের ফাংশন কি দেওয়া রয়েছে বা অপেক্ষক কি দেওয়া আছে, এফ ইকুয়াল টু কস এক্স। আর আমরা কি জানি যে ত্রিকোণমিতিক যে ফাংশন আছে সাইন এক্স কস এক্স, এরা সর্বদা এক্স এর সমস্ত বাস্তব মানের জন্য এরা কন্টিনিউয়াস হয় এবং ডিফারেন্সিয়েবলও হবে, কন্টিনিউয়াস হবে এবং ডিফারেন্সিয়েবলও হবে। তো ডিফারেন্সিয়েবল কেন হবে সেটা দেখে নাও। এফ এক্স সমান যদি কস এক্স হয় তাহলে তোমরা ডেরিভেটিভ জানো, এফ ড্যাশ এক্স সমান কত হবে, এফ ড্যাশ এক্স হবে মাইনাস সাইন এক্স। তো কোনো সমস্যা নেই, তো সাইন এক্সের ক্ষেত্রে সাইন এক্স কন্টিনিউয়াস হয়, তার মানে কি এফ ড্যাশ এক্সের অস্তিত্ব আসছে, এক্সের সমস্ত বাস্তব মানের জন্য এফ ড্যাশ এক্সের অস্তিত্ব আছে, তার মানে এফ এক্স ফাংশনটা এক্সের সমস্ত বাস্তব মানের জন্য অবকলনযোগ্য। তো আমরা কি জানি যে এফ এক্স সমান সাইন এক্স বা এফ এক্স সমান কস এক্স, এই সমস্ত অপেক্ষক বা ফাংশন সর্বদা এক্সের সমস্ত বাস্তব মানের জন্য সন্তত হয়। সুতরাং আমরা বলতে পারি যে এফ এক্স সমান কস এক্স অপেক্ষক এক্স বিলংস টু মাইনাস পাই বাই টু কমা পাই বাই টু এর জন্য কিন্তু সন্তত হবে, কারণ মাইনাস পাই বাই টু কমা পাই বাই টু এক্স আমাদের সেটাও রিয়েল নাম্বার একটা সাবসেট হয়, মাইনাস পাই বাই টু কমা পাই বাই টু ইজ দ্য সাবসেট অফ আর। তো যদি একটা অপেক্ষক এই আর সেটের মধ্যে যদি সন্তত হয়ে যায় তাহলে তার সাবসেটের মধ্যেও কিন্তু সন্তত হবে। তো সেই প্রপার্টি আমরা এখানে ইউজ করছি। সুতরাং আমরা কি বলতে পারি, এফ এক্স সমান কস এক্স অপেক্ষক মাইনাস পাই বাই টু কমা পাই বাই টু বিস্তারে এটা আমাদের সন্তত হবে। এবং আমরা বলতে পারি যে 1 নম্বর থেকে বলতে পারি আমরা যে এফ এক্স অপেক্ষকের মাইনাস পাই বাই টু কমা পাই বাই টু ওপেন ইন্টারভ্যালে এর এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব আছে। এই 1 নম্বর সমীকরণ থেকে বলতে পারি যে এফ এক্স সমান কস এক্স অপেক্ষক মাইনাস পাই বাই টু কমা পাই বাই টু বিস্তারে অবকলনযোগ্য। তাহলে রোলস থিওরামের প্রথম কন্ডিশন কন্টিনিউয়াস এবং সেকেন্ড কন্ডিশন ডিফারেন্সিয়েবল এখানে কিন্তু স্যাটিসফাই করছে। নেক্সট আমরা দেখব থার্ড প্রপার্টি। এখন এফ অফ মাইনাস পাই বাই টু, কারণ এখানে এ মানে কত আছে, এ মানে আছে মাইনাস পাই বাই টু, করলে পাবো কস অফ মাইনাস পাই বাই টু, কস পাই বাই টু এর ভ্যালু হয়ে যায় কস 0 1, আর কস পাই বাই টু আমাদের 0 হয়, তো মাইনাস পাই বাই টু করলে এটা 0ই হবে। আর এফ অফ পাই বাই টু করলে এটা পাওয়া যাবে কস পাই বাই টু, আর কস পাই বাই টু কিন্তু এখানেও কিন্তু কস 0 1 আর কস পাই বাই টু 0। সুতরাং বলতে পারি অতএব এফ অফ পাই বাই টু বা মাইনাস পাই বাই টু ইকুয়াল টু এফ অফ পাই বাই টু। অর্থাৎ আমরা বলতে পারি যে রোলস থিওরামের যে প্রথম 3টে শর্ত ছিল সে প্রথম 3টে শর্ত কিন্তু এখানে স্যাটিসফাই করছে। সুতরাং আমরা বলতে পারি যে এফ এক্স অপেক্ষকের রোলের 3টি সত্যই সিদ্ধ করে, বা রোলের উপপাদ্যের 3টি শর্ত এখানে সিদ্ধ হয়। নেক্সট তাহলে কি বলা হচ্ছে, যদি 3টে শর্ত স্যাটিসফাই করে তাহলে বলবো আমরা এখানে যে আমাদের মাইনাস পাই বাই টু কমা পাই বাই টু ওপেন ইন্টারভ্যালের মধ্যে এক্স এর অন্ততপক্ষে আমরা একটা মান পাবো, মনে করুন নম্বর সি, যার জন্য এফ ড্যাশ সি সমান 0 হবে। অতএব কি বলতে পারি আমরা, অতএব বলবো মাইনাস পাই বাই টু কমা পাই বাই টু এর মধ্যে এক্স এর অন্ততপক্ষে একটি মান মনে করি এক্স ইকুয়াল টু সি থাকবে, যার জন্য এফ ড্যাশ সি সমান 0 হবে, যেখানে মাইনাস পাই বাই টু লেস দেন সি লেস দেন পাই বাই টু হবে। আচ্ছা, এফ এক্স সমান আমাদের কত পেয়েছিলাম, এফ এক্স সমান কস এক্স ছিল, আর এফ ড্যাশ এক্স সমান আমরা পেয়েছিলাম মাইনাস সাইন এক্স, তাহলে এফ ড্যাশ সি সমান হয়ে যাবে মাইনাস সাইন সি ইকুয়াল টু 0। দিস ইজ ইমপ্লাইজ সাইন সি ইজ ইকুয়াল টু 0, আর মাইনাস দিয়ে কোনোটা 0 হয়ে যাবে ভাগ হলে, তার মানে ওটা হয়ে যাচ্ছে সি ইকুয়াল টু এন পাই। ওকে, এন হচ্ছে কি না, এন যে কোনো আমাদের ইন্টিজার, আমাদের ফর্মুলা ছিল, আমাদের একটা ফর্মুলা জানতাম যে সাইন থিটা সমান যদি 0 হয় কখনো, তাহলে থিটা ভ্যালু হয়ে যায় এন পাই। তোমাদের ক্লাস 11 এটা ফর্মুলা আছে, সাইন থিটা সমান 0 হলে থিটা ইকুয়াল এন পাই হবে, যেখানে এন বিলংস টু ইন্টিজার। তো সেই হিসেবে নেওয়া হচ্ছে, তো দিস ইমপ্লাইজ সি ইকুয়াল টু 0 হবে কখন, যদি আমাদের এন ইকুয়াল টু 0 হলে, ঠিক আছে, এন ইকুয়াল টু 0 তো সি ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। আর আমরা জানি স্পষ্টতই এখান থেকে বলতে পারি, এখান থেকে বলবো আমরা স্পষ্টতই মাইনাস পাই বাই টু লেস দেন 0 লেস দেন পাই বাই টু, অর্থাৎ 0 পয়েন্টটা মাইনাস পাই বাই টু কমা পাই বাই টু এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে থাকছে, এবং এফ ড্যাশ 0 ইকুয়াল টু 0 হচ্ছে, তাই না, এফ ড্যাশ সি ইকুয়াল টু 0 বলেছিল, তো এফ ড্যাশ সি মানে 0 পাচ্ছে, এফ ড্যাশ 0 ইকুয়াল টু 0 হচ্ছে। সুতরাং আমরা কি বলতে পারি, সুতরাং রোলের উপপাদ্যের সত্যতা প্রমাণিত হলো। কি বলতে পারি আমরা, সুতরাং রোলের উপপাদ্যের সত্যতা প্রমাণিত হয়, এখান থেকে বলতে পারবো। তো এটাই হয়ে যাচ্ছে আমাদের কমপ্লিট অ্যান্সার। নেক্সট আসছি কোশ্চেন নাম্বার রোমান 10 দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু সাইন 3x অপেক্ষকের 0 লেসর ইকুয়াল টু এক্স লেসর ইকুয়াল টু পাই, এই বিস্তারে আমাদের এফ এক্স অপেক্ষকের ক্ষেত্রে আমাদের চেক করতে হবে। তো
তো এটা করার ক্ষেত্রে আমরা কিন্তু এই কোশ্চেন নাম্বার 9-এর মতো করে সেম টু সেম লেখাটা কিন্তু সেম হবে। তো কোশ্চেন নাম্বার 10-এর ক্ষেত্রে আমাদের ছিল f(x) = sin 3x এবং x এর ভ্যালু আছে 0 থেকে পাইয়ের মধ্যে, অর্থাৎ এখানে কিন্তু ইন্টারভ্যালটা হয়ে যাচ্ছে আমাদের 0, পাই ক্লোজড ইন্টারভ্যালের মধ্যে আমাদের এখানে রোলস থিওরেম ভেরিফাই করতে হবে। তো এই কোশ্চেন সলভ করার জন্য তোমরা কোশ্চেন নাম্বার 9 ফলো করো। কোশ্চেন নাম্বার 9 যেভাবে করলাম জাস্ট এইসবে ঠিক সেইভাবে তোমরা করবে, লিখবে। আমরা জানি যে sin 3x অপেক্ষক x এর সমস্ত মানের জন্য সন্তত হয়, সমস্ত বাস্তব মানের জন্য। সুতরাং f(x) = sin 3x অপেক্ষক 0, পাই ক্লোজড বিস্তারের মধ্যে সন্তত হবে। আবার তোমরা যদি এখানে ডেরিভেটিভ করো f'(x) যদি এখানে বার করা হয় f'(x) হয়ে যাচ্ছে এটা sin 3x এর ডেরিভেটিভ করলে কত হয় না cos 3x হয়, তাই না, cos 3x। আর 3x এর ডেরিভেটিভ করলে ddx অফ 3x এর ডেরিভেটিভ করতে হবে, করলে এখান থেকে তোমরা আরও একটা 3 পাবে এখান থেকে, তাহলে 3 কত হয়ে যাচ্ছে 3 cos 3x হয়ে যাচ্ছে। অর্থাৎ f'(x) এর অস্তিত্ব থাকছে সমস্ত বাস্তব মানের জন্য। তো সুতরাং বলতে পারি 0, পাই ওপেন ইন্টারভ্যালের ক্ষেত্রে কিন্তু আমাদের f'(x) এর অস্তিত্ব থাকবে, অর্থাৎ 0, পাই ওপেন ইন্টারভ্যালে f(x) অপেক্ষক অবকলনযোগ্য হবে, অর্থাৎ প্রথম দুটো কন্ডিশন স্যাটিসফাই করে যাচ্ছে। আর 3 নম্বর কন্ডিশনের ক্ষেত্রে যদি তোমরা চেক করো যে f(0) বসালে কিন্তু এখানে sin 0, আর sin 0 ভ্যালু আমাদের 0ই হয়, তাই না। আর সাইন যদি এখানে পাই বসাও 3 পাই বসাও sin 3 পাইয়ের ক্ষেত্রে কিন্তু 0 হবে, sin 3 পাইয়ের ভ্যালু আমাদের 0 হয়, অর্থাৎ f(a) = f(b) হয়ে যাচ্ছে। আর আমাদের লাস্ট যে কন্ডিশন আমাদের দেখাতে হবে যে যদি প্রথম 3টে কন্ডিশন স্যাটিসফাই হয় তাহলে f'(c) 0 দেখাতে হবে। তো f'(c) সমান যদি আমরা 0 ধরি এখান থেকে আমাদের c এর মানটা আমরা কীভাবে বার করবো, দেখো f'(c) সমান 0 আর f'(x) সমান কী পাওয়া গেছে 3 cos 3x, তো আমরা লিখতে পারি 3 cos 3x সমান 0, রাইট, = cos 3x সমান কত হবে 0 হবে। ওকে, এবার ক্লাস 11-এ তোমরা একটা ফর্মুলা জানো যে cos থিটা সমান যদি 0 হয়ে যায় তখন থিটা ভ্যালু কত হয়ে যায়, থিটা ভ্যালু হয়ে জাস্ট nπ + π/2 হয়। ওকে, সাইন থিটার ক্ষেত্রে যেমন সাইন থিটা সমান 0 হলে কী হয়েছিল, জাস্ট থিটা = nπ হয়েছিল, এখানে cos থিটা সমান 0 হলে থিটা = nπ + π/2 হয়, যেখানে n হচ্ছে যে কোনো আমাদের ইন্টিজার। তো সেই জায়গা থেকে আমরা এখান থেকে বলতে পারি 3x = কত হবে, 3x হয়ে যাবে nπ + π/2। তাহলে এখান থেকে বলতে পারি x = কত হয়ে যাবে না nπ/2 nπ/3 + π/6। ওকে, π/6 হয়ে যাচ্ছে। এখন n তো ইন্টিজার, nটা যে কোনো আমাদের ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, তাহলে এখন যদি n এর ভ্যালু 0 ধরি, n = 0 হলে x এর ভ্যালু কত হয়ে যাবে, এটা আমরা 0 হয়ে যাচ্ছে + π/6 হয়ে যাচ্ছে, দিস ইজ ইকুয়াল টু π/6। তার মানে আমরা সরি এখানে c x হবে না, এখানে c হবে, c করবে এখানে c করে করবে, তাহলে আমরা c এর মান পাচ্ছি π/6, আর π/6 পয়েন্টটা কিন্তু আমাদের 0 থেকে পাইয়ের মধ্যেই রয়েছে। তাহলে আমরা বলতে পারি স্পষ্টতই 0 π/6 π, এবং বলতে পারি f'(π/6) = 0। সুতরাং আমরা বলতে পারছি যে রোলসের উপপাদ্য এখানে কিন্তু সত্যতা প্রমাণিত হলো। তো এইভাবে বাকি কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু তোমাদের কোশ্চেন নাম্বার 9-এর মতো করে সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ ফলো করে লিখতে হবে এটা। নেক্সট আসছে কোশ্চেন নাম্বার 11। কোশ্চেন নাম্বার 11-এ দেওয়া আছে f(x) = e⁻x sin x। এখানে কিন্তু দুটো ফাংশন আছে, একটা আছে e⁻x আর একটা sin x, এবং এদের গুণফল আছে। তো সন্তত আর ডিফারেন্সিবিলিটি আমরা কিন্তু ভেরি সিম্পল আমরা চেক করতে পারি। তো প্রথমে আমরা ডেরিভেটিভটা বার করে নিই কত আসছে। ডেরিভেটিভ করলে আমরা পাবো এখান থেকে f'(x) = কত হয়ে যাবে, যদি আমরা e⁻x কে স্টপ রাখছি আর sin x কে যদি আমরা ডেরিভেটিভ করি ddx অফ sin x, আর এখান থেকে হবে আমাদের প্লাস sin x কে স্টপ রাখলাম ইন্টু ddx অফ কত না e⁻x। এটা সিম্পল ডেরিভেটিভ করলে তোমরা পাবে, তার মানে হয়ে যাচ্ছে e⁻x, ddx অফ sin x করলে পাবো এখান থেকে cos x, আর এখান থেকে পাওয়া যায় মাইনাস e⁻x, তার মানে হয়ে যাচ্ছে মাইনাস sin x ইন্টু e⁻x। ওকে, তার মানে যদি আমরা এখান থেকে e⁻x কমন নিই তাহলে কি পাবো cos x মাইনাস sin x। তার মানে পরিষ্কার কিন্তু আমরা এখানে x এর ভ্যালু যাই নিই না কেন অলওয়েজ কিন্তু f'(x) এর অস্তিত্ব থাকবে। x এর ভ্যালু সমস্ত বাস্তব মানের জন্য, এমনকি x এর ভ্যালু যদি আমরা 0 নিই, x এর ভ্যালু যদি 0 নেওয়া হয় তাহলে কিন্তু এইটার এক্সিস্ট বা এর অস্তিত্ব থাকবে, অর্থাৎ f'(x) এর অস্তিত্ব থাকবে সমস্ত বাস্তব মানের জন্য। আর সমস্ত বাস্তব মানের জন্য যদি f'(x) এর অস্তিত্ব থাকে তাহলে 0, পাই ওপেন ইন্টারভ্যালের ক্ষেত্রেও কিন্তু অস্তিত্ব থাকবে, আর যেটা আমাদের রোলস থিওরামের ক্ষেত্রে আমাদের দরকার। তো যাই হোক, আমরা এরপরে লিখবো যে f(x) অপেক্ষক আমাদের কন্টিনিউয়াস, এই বিষয়টা আমরা লিখবো এখানে। তো দেখো e⁻x ফাংশন অলওয়েজ কন্টিনিউয়াস হয়,
এক্স এর সমস্ত বাস্তব মানের জন্য। আবার ই টু দি পাওয়ার মাইনাস এক্স কিন্তু কন্টিনিউস হয়। কেন কন্টিনিউস হয় এদের গ্রাফগুলো দেখলে তোমরা বুঝতে পারবে। দেখো এখানে ই টু দি পাওয়ার এক্স এর যে গ্রাফটা আছে, যদি এই বরাবর আমরা এক্স অক্ষ নিই আর এই বরাবর ওয়াই অক্ষ নিই, তাহলে যদি আর এই পয়েন্টটা সাপোজ আমি এখানে ই টু দি পাওয়ার 0 1 এই পয়েন্টটা আমি 1 ধরছি। তো যদি আমরা এই মানে ই টু দি পাওয়ার এক্স এর গ্রাফটা এই বরাবর যাবে, কোথাও কিন্তু ব্রেক করছে না, তার মানে ফাংশনটা কিন্তু কন্টিনিউয়াস। আর কোথাও কিন্তু কর্নার পয়েন্ট নেই। কর্নার পয়েন্ট মানে এখানে যেমন কর্নার পয়েন্ট ছিল, এই অন্যান্য গ্রাফের ক্ষেত্রে আমাদের কর্নার পয়েন্ট থাকে। এইখানে কর্নার পয়েন্ট আছে। মডেক্স এইগুলো মডেক্স ফাংশনের ক্ষেত্রে কর্নার পয়েন্ট রয়েছে এক্স ইকুয়াল 0-তে, অর্থাৎ এক্স ইকুয়াল 0-তে ফাংশনটা কিন্তু আমাদের ডিফেন্সিবল নয়। তো গ্রাফ দেখে তোমরা খুব ইজিলি বার করতে পারো কোনো ফাংশন কোথায় কন্টিনিউস হবে, কোথায় ফাংশনটা ডিফেন্সিবল হবে কি হবে না। তো যদি দেখো কর্নার পয়েন্ট থাকে তার মানে বলবো সেখানে ফাংশনটা ডিফেন্সিবল হবে না, আর যদি কর্নার পয়েন্ট না থাকে তাহলে বলবো ডিফেন্সিবল হবে। তো যাই হোক, এখানে ফাংশনটা ই টু দি পাওয়ার এক্স ফাংশনটা পুরো কন্টিনিউয়াস আছে। ই টু দি পাওয়ার মাইনাস এক্সটা ঠিক অপোজিট, এটাই হয়ে যাচ্ছে, এটাও কিন্তু কন্টিনিউয়াস। এই ফাংশনে কিন্তু কোথাও ব্রেক করা নেই, তার মানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ফাংশনটা কন্টিনিউয়াস। ওকে, আচ্ছা আরেকটা ফাংশন দেওয়া আছে আমাদের কি না, আর দেখো এখানে সাইন এক্স ফাংশন আছে, ওয়াই ইকুয়াল টু এফ এক্স ইকুয়াল সাইন এক্স ফাংশন আছে। তো সাইন এক্স ফাংশনটাও কিন্তু আমাদের এইভাবে কিন্তু কন্টিনিউয়াস গেছে, কোথাও কিন্তু ব্রেক পয়েন্ট নেই, তার মানে বলতে পারি সাইন এক্স ফাংশনটাও কিন্তু কন্টিনিউয়াস। আর আমরা জানি দুটো ফাংশন যদি কন্টিনিউয়াস হয় তাহলে তাদের গুণফলও কিন্তু কন্টিনিউয়াস হবে। দুটো ফাংশন যদি কন্টিনিউয়াস হয় কোনো একটা ডোমেনে, তাহলে তাদের দুজনের গুণফল কিন্তু অলওয়েজ কন্টিনিউয়াস হয়। তো কি বললাম, তো আমরা জানি যে সমস্ত এক্স বিলংস টু আর এর জন্য সাইন এক্স অপেক্ষক এবং ই টু দি পাওয়ার মাইনাস এক্স অপেক্ষক সন্তত। আবার দুটি সন্তত অপেক্ষকের গুণ অপেক্ষক, গুণফল নয় গুণ অপেক্ষক, মানে গুণ করলে একটা অপেক্ষক পাবো, সেই অপেক্ষকটাও কিন্তু একটা সন্তত অপেক্ষক হবে সমস্ত এক্স বিলংস টু আর এর জন্য। তার মানে বলতে পারি এখান থেকে এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স অপেক্ষক এক্স বিলংস টু আর এর জন্য সন্তত। এবং যেহেতু সমস্ত আর এর জন্য সন্তত হয়, তাহলে আমাদের যে 0,π ইন্টারভ্যাল দেওয়া আছে এর জন্য কিন্তু আমাদের সন্তত হবে, কারণ 0,π ইজ আ সাবসেট অফ আর, এটা আর এর একটা সাবসেট, আর এতে সন্তত মানে এতেও সন্তত হবে। তাহলে এই জায়গা থেকে আমরা কি বলতে পারি, সুতরাং এফ এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন এক্স অপেক্ষক এক্স ইকুয়াল টু 0,π ক্লোজড ইন্টারভ্যালের জন্য সন্তত হবে। এটা তাহলে সন্তত ফার্স্ট কন্ডিশন আমাদের স্যাটিসফাই হয়ে যাচ্ছে। সেকেন্ড কন্ডিশন কি আছে না, এফ ড্যাশ এক্সের অস্তিত্ব আছে। তো এখান থেকে পরিষ্কার বলবো, 1 নম্বর থেকে আমরা বলতে পারছি যে 0,π এর ওপেন ইন্টারভ্যালের সমস্ত মানের জন্য কিন্তু এফ ড্যাশ এক্সের অস্তিত্ব আছে। কি বলতে পারি, আবার 1 থেকে বোঝা যায়, অর্থাৎ 1 নম্বর সমীকরণ মানে যেখানে আমরা ডেরিভেটিভ করেছিলাম, 1 থেকে বোঝা যায় যে 0,π এই ওপেন ইন্টারভ্যালে বা বিস্তারে এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব আছে। তার মানে আমাদের প্রথম কন্ডিশন সন্তুষ্ট হয়ে গেছে, আর দ্বিতীয় কন্ডিশন আমাদের অবকলনযোগ্য, সেটাও কিন্তু আমাদের এখানে হয়ে গেল। নেক্সট আমরা কি দেখবো, এফ অফ এ, মানে এফ অফ এ মানে কত, এখানে এ মানে 0 আছে, তাহলে এফ অফ 0, এখন এফ অফ 0 আমরা চেক করবো, এফ অফ 0 মানে কত হবে, ই টু দি পাওয়ার মাইনাস 0 সাইন 0, আর সাইন 0 তো 0 হয়ে যায়, তাহলে 1 × 0 হবে, এটা ইকুয়াল টু 0। আর এফ অফ পাই, তো এফ অফ পাই করলেও কিন্তু আমরা কত পাবো, এটাও কিন্তু আমরা 0 পেয়ে যাবো, ই টু দি পাওয়ার মাইনাস পাই, ই টু দি পাওয়ার মাইনাস পাই তো নন জিরো সংখ্যা হয়, আর সাইন পাইয়ের ভ্যালু 0 হয়ে যায়, তাহলে এটা হয়ে যাবে আমাদের 0, অর্থাৎ অতএব বলতে পারি এফ অফ 0 ইজ ইকুয়াল টু এফ অফ পাই। সুতরাং আমরা কি বলতে পারি যে রোলস থিওরামের যে তিনটে কন্ডিশনে কিন্তু এখানে স্যাটিসফাই করছে। সুতরাং কি বলতে পারি আমরা, সুতরাং এফ এক্স অপেক্ষকের রোলের উপপাদ্যের 3টি শর্তই সিদ্ধ হয়। এখন আমরা কি বলতে পারি যে সুতরাং রোলের উপপাদ্য ওয়াইজ কি বলেছিল যে যদি আমাদের 3টে শর্ত স্যাটিসফাই করে, তাহলে আমরা বলতে পারি যে 0,π এই ওপেন ইন্টারভ্যালের মধ্যে আমরা কমপক্ষে একটা আমরা সি পাবো, কোনো একটা এক্স পাবো, মনে করে নিচ্ছি আমরা এক্স ইকুয়াল সি পাবো, যার ধরুন কি হবে না এফ ড্যাশ সি ইকুয়াল 0 হবে, সেম টু সেম লেখা। ওকে, কি বলা হলো, অতএব 0,π ওপেন ইন্টারভ্যালের মধ্যে এক্স এর অন্তত পক্ষে একটি মান, মনে করে নিচ্ছি এখানে এক্স ইকুয়াল সি থাকবে, এমনভাবে যে এফ ড্যাশ সি সমান 0 হবে, যেখানে সি এর ভ্যালু 0 থেকে পায়ের মধ্যে থাকছে। তো এখন আমরা জানি এফ ড্যাশ এক্স সমান ই টু দি পাওয়ার মাইনাস এক্স ইন্টু কস এক্স মাইনাস সাইন এক্স, তাহলে এফ ড্যাশ সি সমান কত হয়ে যাবে, এফ ড্যাশ সি সমান হয়ে যাবে ই টু দি পাওয়ার মাইনাস সি কস সি মাইনাস সাইন সি পাবো। ওকে, ইজ ইকুয়াল টু 0। আচ্ছা এখন দেখো ই টু দি পাওয়ার মাইনাস সি, এটা কিন্তু কখনোই কিন্তু 0 হয় না, নন জিরো সমস্ত, ফর অল সি বিলংস টু আর, সি এর মানে আমরা যাই নিই না কেন এই ভ্যালু কিন্তু কখনোই 0 হবে না। তোমরা গ্রাফেও দেখেছিলে পরিষ্কার, গ্রাফের ক্ষেত্রে আমাদের এর গ্রাফটা ঠিক এইভাবে গিয়েছিল, এরকম গ্রাফটা এইরকম গিয়েছিল, মানে এর মানটা কিন্তু কখনো কিন্তু 0 হয় না, 0তে টাচ করেছি, কখনো 0তে টাচ করেনি, মানে ই টু দি পাওয়ার মাইনাস সিক্স কখনো 0 হয় না। তো যদি 0 না হয় তাহলে বাকি যে টার্মটা আছে সেই টার্মটা 0 হয়ে যাবে, কারণ দুটো টার্মের গুণফল 0, একটা টার্ম নন 0, তাহলে বাকি টার্মটা অবশ্যই 0 হয়ে যাবে। তাহলে কি বলবো আমরা, কস সি মাইনাস সাইন সি ইজ ইকুয়াল টু 0, তার মানে এটা হয়ে যাচ্ছে সাইন সি ইজ ইকুয়াল টু কস সি। দিস ইমপ্লাইজ
সাইন সি বাই কস সি করবো, তাহলে হয়ে যাবে সাইন সি বাই কস সি ইজ ইকুয়াল টু 1 হয়ে যাচ্ছে। তার মানে টেন সি ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1। আর এই ক্ষেত্রে আমরা একটা ফর্মুলা জানি, যদি টেন সি ইকুয়াল টু কখনো 1 হয়ে যায় বা টেন সি ইকুয়াল টু যদি টেন আলফা হয়, আর ফর্মুলা লিখে দিচ্ছি আমি, টেন থিটা ইকুয়াল টু যদি টেন আলফা হয়, আর আলফার ভ্যালু যদি আমাদের মাইনাস π/2 থেকে π/2 এর মধ্যে থাকে, তাহলে আমরা বলতে পারি থিটা ইকুয়াল টু কী হয়, থিটা ইকুয়াল টু এন পাই প্লাস আলফা হয়ে যায়, এন পাই প্লাস আলফা হয়ে যায়। ওকে, এখানে অবশ্যই থিটা মানে আমাদের আলফাকে কিন্তু আমাদের মাইনাস π/2 থেকে π/2 এর মধ্যে হবে। তো দিস ইজ ইমপ্লাইজ টেন সি ইকুয়াল টু টেন কত হবে, টেন π/4 হয়ে যাবে। তাহলে আর π/4 পয়েন্টটা মাইনাস π/2 থেকে π/2 এর মধ্যে রয়েছে, তার মানে এখান থেকে পাচ্ছি সি ইকুয়াল টু কত হয়ে যাবে, সি ইকুয়াল টু এন পাই প্লাস π/4, যেখানে হচ্ছে কি এন এর ভ্যালু যে কোনো একটা ইন্টিজার, এন হচ্ছে যে কোনো আমাদের ইন্টিজার, এন বিলংস টু ইন্টিজার। এখন যদি আমরা এন সমান 0 নিয়ে নিই, এন সমান 0 হলে কত হয়ে যাবে, এটা 0 প্লাস π/4, দিস ইমপ্লাইজ π/4 কখন হচ্ছে ফর এন ইকুয়াল এন ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে। তো লাস্ট আমরা কমপ্লিট অ্যান্সার কি লিখবো, স্পষ্টতই কি বলতে পারি, 0 লেস দেন π/4 লেস দেন পাই, অর্থাৎ π/4টা 0 থেকে পাইয়ের মধ্যে রয়েছে এবং এফ ড্যাশ π/4 সমান 0 হচ্ছে, সুতরাং রোলের উপপাদ্যের সত্যতা প্রমাণিত হয়। এটা আমাদের কমপ্লিট অ্যান্সার। নেক্সট কোশ্চেন যেটা আছে, কোশ্চেন নাম্বার 11 হয়ে যাচ্ছে, 11 কোশ্চেন নাম্বার 12। কোশ্চেন নাম্বার 12 দেওয়া আছে এফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 অপেক্ষকের ক্ষেত্রে 1,3 ক্লোজড ইন্টারভ্যালের ক্ষেত্রে আমাদের রোলসের উপপাদ্য আমাদের ভেরিফাই করতে হবে। তো এটা বহুপদীর সংখ্যামালা, সেম টু সেম, আমি আগেও এইভাবে এরকম অঙ্ক অনেক করিয়েছি। তো তোমরা সেইভাবে এই কোশ্চেনটা নিজেরা সলভ করবে, এটা তোমাদের আমি হোমওয়ার্ক দিলাম, নিজেরা করো, করে তোমরা আমাকে কমেন্টে জানাও যে তোমরা করতে পেরেছো। ঠিক আছে, ডাউট থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে যে আমাদের সমস্যা আছে, আপনি করে দিন বা আমরা কীভাবে করবো বলে দিন, তো আমি অবশ্যই আমি রেসপন্স করবো। আচ্ছা, নেক্সট আসছি কোশ্চেন নাম্বার 13, XIII 13। এখানে কি দেওয়া আছে, এফ এক্স ইকুয়াল টু সাইন এক্স মাইনাস সাইন 2x অপেক্ষকের ক্ষেত্রে 0 লেসর ইকুয়াল টু এক্স লেসর ইকুয়াল টু 2π বিস্তার। তো এই ফাংশনটাও কিন্তু আমাদের কিন্তু আগের মতনই কোশ্চেন নাম্বার আমরা এর আগে আমরা যে কোশ্চেন করেছি, কোশ্চেন 11 যে করা হয়েছে ঠিক সেইভাবেই করতে হবে। এখানে বলবো যেহেতু আমাদের সাইন এক্স ফাংশন বা সাইন 2x ফাংশন এই দুটোই সন্তত হয় সমস্ত বাস্তব মান এক্সের রিয়েল নাম্বার এক্সের জন্য, সুতরাং এবং আমি ওখানে বলেছিলাম, এই জায়গাতে বলা হয়েছিল যে কোশ্চেন নাম্বার 11 বলেছিলাম যে দুটো সন্তত অপেক্ষকের গুণফল সন্তত হয়। তোমরা এইটার ক্ষেত্রে বলবে যে দুটো সন্তত অপেক্ষকের বিয়োগফল অপেক্ষকও কিন্তু সন্তত হয়, দুটি সন্তত অপেক্ষকের বিয়োগফল অপেক্ষকও সন্তত হয় সমস্ত বাস্তব সংখ্যা আর বাস্তব নাম্বার বা বাস্তব সংখ্যা এক্স বিলংস টু আর এর জন্য। সেই জায়গা থেকে তোমরা পরিষ্কার বলবো যে অতএব এফ এক্স অপেক্ষক সন্তত হবে সমস্ত এক্স বিলংস টু আর এর জন্য, অর্থাৎ যেহেতু এক্স বিলংস টু আর এর সমস্ত মানের জন্য সন্তত হয়ে যাচ্ছে, সুতরাং এক্স বিলংস টু 0,2π ক্লোজড ইন্টারভ্যালের জন্য কিন্তু ফাংশনটা সন্তত হয়ে যাবে। পরিষ্কার ওইভাবেই লিখবে, সেম টু সেম। আগেটা ছিল গুণফল, এটা হচ্ছে আমাদের বিয়োগফল। আর ডেরিভেটিভ করবে, ডেরিভেটিভ করে আমাদের কীভাবে সি এর মানটা বার করবো আমি সেই পার্টটা করে দিচ্ছি, বাকি পার্টটা তোমরা সেম টু সেম এই কোশ্চেন নাম্বার 11 মতো করে সেম টু সেম লিখবে, জাস্ট ওখানে গুণফল, এখানে জাস্ট বিয়োগফল। তো এই জায়গা থেকে এফ এক্স ফাংশন দেওয়া ছিল, এফ ড্যাশ এক্স করলে তোমরা পাবে cos x মাইনাস 2 cos 2x, তাহলে এফ ড্যাশ সি হয়ে যাচ্ছে কত না, এফ ড্যাশ সি হয়ে যাবে, এফ ড্যাশ সি সমান 0 করলে আমরা পাবো cos c মাইনাস 2 cos 2c ইকুয়াল টু 0। আচ্ছা, এবার এই জায়গা থেকে আমাদের সি এর মানটা বার করতে হবে, তার জন্য আমরা কি করবো, cos c যেমন আছে তেমনই থাকবে। আচ্ছা, cos 2 থিটার ফর্মুলা ছিল, cos 2 থিটার ফর্মুলা আমাদের রয়েছে 2 cos স্কয়ার থিটা, 2 cos স্কয়ার থিটা মাইনাস 1, cos 2 থিটা ইকুয়াল টু 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 হয়, আবার cos 2 থিটা ইকুয়াল টু 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা হয়। হ্যাঁ, cos স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। ওকে, তো আমরা এখানে এই ফর্মুলা অ্যাপ্লাই করবো, কত হবে না, 2 cos স্কয়ার c হবে, এখানে 2c হবে না, এখানে 2 থিটা থাকলে এখানে থিটা হতো, এখানে 2c আছে, c হবে মাইনাস 1, দিস ইজ ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে হয়ে যাচ্ছে cos c মাইনাস 4 cos স্কয়ার c মাইনাস প্লাস 2 হয়ে যাবে ইজ ইকুয়াল টু 0। তার মানে এখান থেকে যদি আমরা সিম্পলিফাই করি, এখান থেকে পাবো 4 cos স্কয়ার c মাইনাস cos c মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তো এখানে আমাদের যে ইকুয়েশন ছিল 4 cos স্কয়ার c মাইনাস cos c মাইনাস 2 ইকুয়াল টু 0, তো এখানে আমরা কোনো রকমই কিন্তু মিডল টার্ম ফ্যাক্টর আমরা অ্যাপ্লাই করতে পারবো না, তো তার জন্য আমরা সিধুরা চারিয়া ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো। তাহলে কত হয়ে যাবে, cos c ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac/2h ফর্মুলা আছে, সেই ফর্মুলা অ্যাপ্লাই করবো, করলে পাওয়া যাবে -1 -1, এখানে বি মানে কত আছে -1,
প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac করলে এখান থেকে মাইনাস 1 স্কোয়ার করলে 1 পাবো, প্লাস মাইনাস 4ac করলে আমাদের কিন্তু 4 দুগুণে 8, 4টা 32 পাবো, আর একটা প্লাস হয়ে যাবে 32 ডিভাইড বাই 2a মানে কত, 4 দুগুণে 8 হয়ে যাচ্ছে, 2a মানে 4 দুগুণে 8, তার মানে এটা হয়ে যাচ্ছে 1 প্লাস মাইনাস রুট 33/8 হোল ডিভাইড বাই 8। এবার এটাই ক্যালকুলেশন করবে, ক্যালকুলেশন করলে আমরা কী পাবো দেখে নিচ্ছি একবার। কসের ভ্যালু যদি আমরা প্লাস নিই, প্লাস নিলে একবার ভ্যালু পাবো, আর মাইনাস নিলে ভ্যালু পাবো, কত পাবো দেখে নিচ্ছি। প্লাস নিলে ভ্যালু পাওয়া যাবে, আমরা পাবো 1 প্লাস রুট 33 ডিভাইড বাই 8 করলে আমরা পাচ্ছি 0.8430, 0.8430। অথবা যদি আমরা মাইনাস নিই তাহলে কত হয়ে যাবে, যদি মাইনাস নেওয়া হয় তাহলে পাওয়া যাবে 1 মাইনাস রুট 33 ডিভাইড বাই 8 করলে পাবো আমরা 0.5930 মাইনাস 0.5930। তার মানে কস সি করলে এত, তার মানে এখান থেকে বলতে পারি সি ইকুয়ালটি কী হয়ে যাবে, আইদার কস ইনভার্স 0.8430, অথবা কী পাবো না, অথবা পাওয়া যাবে কস ইনভার্স, আমাদের ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফর্মুলার যে আমাদের ফর্মুলা রয়েছে সেই ফর্মুলার সাহায্যে বলতে পারি কস থিটা সমান থিটা হলে সি থিটা, কস এক্স সমান থিটা হলে এক্স সমান কস ইনভার্স থিটা, বলে দিচ্ছি কস এক্স সমান থিটা হলে এক্স সমান কস ইনভার্স থিটা হয়, ঠিক আছে, সেই ফর্মুলা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। আর এটা হয়ে যাবে কস ইনভার্স মাইনাস 0.5930। ওকে, তার মানে এখান থেকে পাওয়া যাবে সি ইকুয়াল টু, যদি আমরা অ্যাপ্লাই করি কস ইনভার্স 0 মানটা যাবো, কত আছে কস ইনভার্স কত ভ্যালু আছে 0.8430 এর ভ্যালু যদি আমরা বার করি, এর ভ্যালু পাওয়া যাবে কত না 32.54। এটা কিন্তু ডিগ্রিতে পাবো, 32.54 কিন্তু এটা কিন্তু ডিগ্রিতে আছে, এত ডিগ্রি আছে। এবার ডিগ্রিকে যদি তোমরা মিনিটে ট্রান্সফার করো কোনো কারণে, মিনিটে ট্রান্সফার করলে কিন্তু এখান থেকে পাওয়া যাবে 32 ডিগ্রি সামথিং, 32 ডিগ্রি যদি তোমরা 32 ডিগ্রি 32 মিনিটই পাবে, ঠিক আছে, 32 ডিগ্রি 32 মিনিট। তোমরা এটা চেঞ্জ করতে পারো, 54 ডিগ্রিকে যদি তোমরা মিনিটে ট্রান্সফার করো তাহলে তোমরা এটা পাবে। আর অথবা যেটা আছে কস ইনভার্স দিয়ে যেটা আছে এটাকে আমরা লিখতে পারি কস ইনভার্স পাই মাইনাস কস ইনভার্স 0.5930 পাওয়ার, কারণ কস ইনভার্স মাইনাস থিটা ইকুয়াল টু পাই মাইনাস কস ইনভার্স থিটা আমরা লিখতে পারি। তো সেই জায়গা থেকে আমরা পাবো এই ভ্যালুটা হয়ে যাবে পাই মাইনাস, এবার এই ভ্যালুটা যদি আমরা দেখি পাই মানে তো আমাদের 180 ডিগ্রি, 180 ডিগ্রি, আমরা 180 ডিগ্রি লিখছি। আর এইটা যদি আমরা ক্যালকুলেশন করি কস ইনভার্স যেটা আছে আমাদের কস ইনভার্স কত আছে 0.5930, এটা ক্যালকুলেশন করলে আমরা পাবো 53 মাইনাস 53.62 সামথিং বা 663 বলতে পারি। হ্যাঁ, আমি রাউন্ড আপ করলাম, 9কে আমরা 3 করে দিচ্ছি, ওটাকে এত ডিগ্রি পাবো। এবার এখান থেকে যদি তোমরা ক্যালকুলেশন করো 53 ডিগ্রি সামথিং বিয়োগটা করলে মাইনাস করলে ওখান থেকে তোমরা পাবে 126 ডিগ্রি 23 মিনিট, ঠিক আছে, 126 ডিগ্রি 23 মিনিট 23 মিনিট এটা পাওয়া যাবে। এটা তোমরা ক্যালকুলেশন করো, ডিগ্রি কি মিনিট তোমরা করতে পারো, ক্লাস 10-এ তোমরা শিখেছো, তোমরা সেটা করতে পারো, করলে তোমরা মাইনাস করে এটা পাবে। তো প্রতি ক্ষেত্রে দেখতে পাচ্ছি সি এর যে মান এটা 32 ডিগ্রি সামথিং, আর এটা হচ্ছে 126 ডিগ্রি সামথিং। আর আমাদের রেঞ্জ কি দেওয়া ছিল, সি এর মানটা কিন্তু আমাদের দেওয়া ছিল, যে আমাদের রেঞ্জ যেটা দেওয়া ছিল আমাদের ক্লোজড বদ্ধ বিস্তারটা দেওয়া ছিল আমাদের 0 থেকে 2 পাইয়ের মধ্যে ছিল, তাই তো দেখে নিচ্ছে। তাহলে এখানে স্পষ্টতই দুটো যে মান পাওয়া যাচ্ছে, দুটো মানই কিন্তু 0 থেকে 2 পাইয়ের মধ্যে আছে, তাই না। 2 পাই মানে 360 ডিগ্রি, তাই 0 থেকে 360 ডিগ্রির মধ্যে 32 ডিগ্রি এই মানটা আছে। আর 2 পাইয়ের মানটা এটাও কিন্তু আমাদের 360 ডিগ্রি, 0 থেকে 360 ডিগ্রির মধ্যে কিন্তু এই মানটা আছে। অর্থাৎ সি এর মান, সি এর যে দুটো মান পাওয়া যাচ্ছে এখানে কিন্তু দুটো মানই কিন্তু আমাদের যে বিস্তার দেওয়া ছিল তার মধ্যে কিন্তু রয়েছে। আর এফ ড্যাশ সি সমান 0 হয়ে যাচ্ছে, এখানে এফ ড্যাশ সি সমান মানে 32 ডিগ্রি 32 মিনিট ইকুয়াল টু 0 হয়ে যাবে। আর এখানে এফ ড্যাশ সি মানে এফ ড্যাশ 126 ডিগ্রি 23 মিনিট ইকুয়াল টু 0 হয়ে যাবে। তার মানে বলতে পারি রোলস উপপাদ্য সত্যতা এখানে কিন্তু আমাদের যাচাই করা হলো বা প্রমাণিত হলো। তো আজকের ভিডিওতে আমি এই পর্যন্ত করলাম, পরবর্তী ভিডিওতে তোমাদের কোশ্চেন নাম্বার 3 থেকে আবার কন্টিনিউ করা হবে। তো আজকের ভিডিও তোমাদের পছন্দ হলো তোমরা কিন্তু অবশ্যই লাইকটা কিন্তু অবশ্যই লাইক বাটন আবার ক্লিক করো, আর তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের ভিডিও কেমন লাগলো। ওকে, তো দেখা হচ্ছে তোমাদের নেক্সট ভিডিওতে। ওকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ সো মাচ।